প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই নেতাই আশা প্রকাশ করেন শান্তি প্রতিষ্ঠা সহ সব ক্ষেত্রে দুদেশের সম্পর্ক অটুট থাকবে। হলো আমাদের পরিচিত বন্ধু আর মৈত্রীপূর্ণ অংশীদারি, যার সাথে আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও পরস্পরের স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে। রুশ ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফেরাতে একে একে শেখ হাসিনা ফাঁসে দাঁড়াচ্ছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলো। এবার ডোনাল্ড ট্রাম্পের পরে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দর্শক, সারা দেশে কি করতে চলেছে? এবার ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনূস এবং মহাবিপদে পড়তে চলেছেন তার সমন্বয়করা। দর্শক, সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, এমন খবর সবারই জানা। তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া, কিন্তু মস্কোর এই সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করেছেন এবং এই খবরটা, এই সাইডে যে গুঞ্জন রিউমার, এইটা চেক করার আগেই সে বরিশালে এক উপজেলায় যুবলীগের ছেলেপেলে নেমে এবং মোটামুটি প্রতিপক্ষের বাড়ি ঘরে, জামাতে ইসলামের লোকজনের বাড়ি ঘরে আক্রমণ শুরু করে দিয়েছে। ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছিলেন না বলে উনি আমাদের প্রধান উপদেষ্টা হতে চাননি। আমরা ভাগ্যবান, উনি এসেছিলেন, উনি এসে ওই সময় দেশটাকে ধরেছেন। এখন উনাকে নিয়ে একটা গ্রুপ পলিটিক্স করছে। কারা করছে আপনারা জানেন। আমাদের কথা হলো, এই ভদ্রলোক তো এইসব ঝামেলায় আসতে চায় নাই ভাই। অনেকেই বলেন ইউনূস ক্ষমতা ছাড়বে না, উনি ক্ষমতার লোভী নন। চারদিকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা চলছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই, এমন ধরনের বক্তব্য যখন মাঠে আসছে, ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। আর মাঝখানে হঠাৎ করে আমরা সেনাবাহিনী, জনগণ, এই এনসিপির নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় পুরো বাংলাদেশ গত 24 ঘন্টা যখন আউলাই গেছে, তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে। পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে না এরে, আপনি টাকা পয়সা কামায়, মাহফুজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন, পিঠের চামড়া একটারও থাকবে না। ছাত্রদল, ছাত্র শিবিরের সাথে অলরেডি তো গ্যাঞ্জাম শুরুই হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শকের বিষয় নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, এমন খবর সবারই জানা। তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া, কিন্তু মস্কোর এই সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার। আর তাতেই জীবনের সবচেয়ে বড় ভুল করলেন সাবেক প্রধানমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, রাশিয়ার সতর্ক বার্তাকে কেন পাত্তা দেয়নি মোদি এবং শেখ হাসিনা সরকার? ওই সতর্ক বার্তায় আর কি বা ছিল? বিস্তারিত আরও জানতে দেখুন শেখ ফরিদের রিপোর্ট। বাংলাদেশ নিয়ে 2023 সালের 15 ডিসেম্বর এক বিবৃতি দেয় রাশিয়া। প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জানান, 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। ওই বিবৃতিতে শেখ হাসিনার সরকারকে পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন জাখারোভা। বলেন, 12 ও 13 ডিসেম্বর বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় সরকার বিরোধীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়, বাসে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনাগুলোর সঙ্গে ঢাকায় অবস্থিত
পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর উস্কানিমূলক কার্যকলাপের সরাসরি যোগসূত্র রয়েছে, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসেন। রুশ এই কূটনীতিক আরও বলেন, শেখ হাসিনার সরকারকে চাপে ফেলতে নিষেধাজ্ঞার মতো হাতিয়ারের শরণাপন্ন হতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের মনোভূত না হলে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে। তবে রাশিয়ার এই সতর্কবার্তাকে আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে বিশেষ নজরে রাখা প্রতিবেশী ভারতও এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখায়নি। এই বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার সরকারের অতিরিক্ত আত্মবিশ্বাস এর একটি বড় কারণ ছিল। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শামসুদ্দিন আহমেদ জানান, রাশিয়ার বার্তাটি গুরুত্ব না পাওয়ার ফলে বৈষম্য বিরোধী আন্দোলন ও কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মতো ইস্যুগুলোর সমাধানে কোনো আলোচনা হয়নি। এসব ইস্যুতে কঠোর নীতির ফলে সরকার জনগণের আস্থা হারায়। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প সহ রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে রাশিয়ার বার্তাটি ছিল স্বার্থ নির্ভর। এমন পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বৈরিতার প্রভাব বাংলাদেশে পড়েছে। যদিও রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের কোনো অভ্যুত্থান নিয়ে বার্তা দেওয়া হয়েছিল, বিশ্লেষকদের মতে সেটি ছিল অনেকাংশে কাকতালীয়। রাশিয়ার এই বিবৃতিকে ক্লাসিক রাশ প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। তবে ঢাকায় রুশ দূতাবাস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। শেখ কি বলবেন এই লোকটার সম্পর্কে? এত জ্ঞানী, এত গুণী, এত জ্ঞানী, এত প্রজ্ঞাওয়ালা একজন মানুষ যখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা হন, তখন গর্বে আমাদের বুক ফুলে যায়। আমরা তখন একটা কথাই ভেবেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত যদি অন্য কোনো মানুষ ওই সময় আমাদের দেশের প্রধান উপদেষ্টা হতো, তাহলে আজকে যে দেশের অবস্থা সেটা থাকতো না। কোনো অবস্থাতেই কোনো উপদেষ্টায় এই যে অরাজকতার মধ্যে দেশটাকে শাসন করা সম্ভব ছিল না। সম্ভব হয়েছে শুধুমাত্র প্রফেসর ডক্টর ইউনূসের জন্য। আর আজকে আমরা সেই লোকটিকে নিয়ে হাসাহাসি করছি। দোহাই লাগে, আপনারা তাকে ডেকে এনেছেন, তাকে কেন চাপে ফেলছেন? আপনারা আওয়ামী লীগকে যদি বন্ধ করতে চান, মানে ব্যান করতে চান, উনি তো বলেই দিয়েছেন উনি করতে পারবেন না। এখন যদি সমস্ত দল মিলে, পুরো দেশ মিলে, পুরো জনগণ মিলে দাবি করেন, তখনই উনি এটা করবেন। উনি ওনার নিজের কাঁধে এই দায়িত্বটা নেবেন না। ভাই, আপনারা কেন বুঝতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাপ্ত একজন মানুষ। বিশ্বে যদি 7 জন থেকে 10 জন মানুষকে ধরেন, তার মধ্যে উনি একজন। উনি কি করে একটা দলকে বন্ধ করে দিবেন? কারণ উনি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চান না, এবং উনি কন্ট্রোভার্সিতে যেতে চাচ্ছিলেন না বলে উনি আমাদের প্রধান উপদেষ্টা হতে চাননি। আমরা ভাগ্যবান, উনি এসেছিলেন, উনি এসে ওই সময় দেশটাকে ধরেছেন। এখন উনাকে নিয়ে একটা গ্রুপ পলিটিক্স করছে। কারা করছে আপনারা জানেন। আমাদের কথা হলো, এই ভদ্রলোক তো এইসব ঝামেলায় আসতে চায় নাই ভাই। অনেকেই বলেন ইউনূস ক্ষমতা ছাড়বে না। উনি ক্ষমতার লোভী নন, উনার পয়সার অভাব নেই। আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন, গ্রামীণ ব্যাংকের যে প্রফিট হয় সেখান থেকে উনি পয়সা নেন না। উনি শুধু একটা বেতন নেন, একটা কর্মচারী হিসেবে বেতন নেন। এই মানুষটার সম্পর্কে যখন মানুষ অথর্ব বলে, এই মানুষটাকে যখন মানুষ একজন অকর্মণ্য মানুষ বলে, তখন আমার নিজের দুঃখ লাগে, বা আপনারও দুঃখ লাগার কথা যে কোন মানুষটাকে নিয়ে কোন মানুষটা আলোচনা করছে। যে মানুষটা আলোচনা বা সমালোচনা করছে, উনি কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নখের যোগ্য? না। ওনার হাতে একটা মাইক্রোফোন আছে এরকম, ওনার হাতে একটা ক্যামেরা আছে এমন, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আমার শুধু একটাই কথা বন্ধুরা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঝামেলায় আসতে চাইছিলেন না। দেশের ক্রান্তিকালে উনি আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। উনি যতদিন আছেন এবং যতদিন থাকবেন, সম্মান নিয়ে থাকুক, এবং আমরা যেন কেউ তাকে অসম্মান না করি। আমরা যদি তাকে অসম্মান করি, তাহলে পুরো বাঙালি জাতির অসম্মানই হবে। সারা পৃথিবীর মানুষ হাসবে, নোবেল নিয়ে হাসবে, এবং প্রফেসর ইউনূসের যে সুনামটা আছে সারা বিশ্বে, সেটা নিয়ে সারা পৃথিবী হাসাহাসি করবে। উনি এমন একজন মানুষ যাকে নিয়ে কথা বলতে হলে আমার বা আপনার সেই যোগ্যতা থাকতে হবে। কিন্তু আজকাল আমরা যে কেউ যে কোনোভাবেই হোক প্রফেসর ইউনূসের বদনাম করে যাচ্ছি।
আমি ছাত্রদেরকে বলবো, আপনারা আন্দোলন করছেন করুন। যদি সমস্ত পলিটিক্যাল লিডাররা চায়, পলিটিক্যাল পার্টিজরা চায়, বা যদি আইনের কোনো ফাঁক ফোকর না থাকে, প্রফেসর ইউনূস সব কিছুই করবে দেশের স্বার্থের জন্য। ওনার উপরে কোনো কিছু চাপিয়ে দিবেন না, ওনাকে এমন করে বদনাম করে এখান থেকে ফেলবেন না যাতে সারা বিশ্ব একসময় প্রফেসর ইউনূসকে নিয়ে হাসাহাসি করে, বা সারা বিশ্ব যেন বলে নোবেল যেই প্রফেসর ইউনূস কি করে এই কাজটা করলো। উনি ওনার কাঁধে সেই দায়িত্ব নেবেন না, নিতে পারেন না। ওনার একটা সম্মান আছে ভাই। আপনারা যারা আওয়ামী লীগকে ব্যান করতে চান, সবাই মিলে, সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে ওনার কাছে যান। উনি যখন দেখবেন যে সমস্ত বাঙালি জাতি এটা চাচ্ছে, তখন উনিও পিছপা হবেন না। তখন উনার কাঁধে কোনো দায়িত্ব থাকবে না, তখন দায়িত্ব থাকবে আমাদের 18 কোটি জনতার কাঁধে। যখন উনি এখান থেকে চলে যাবেন, তখন উনি সসম্মানে বিদায় নিয়ে চলে যাবেন। আমরা এটাই চাই যে সম্মান দিয়ে তাকে এখানে এনেছেন, তাকে বিদায় করবার সময় যেন সেই সম্মানটাই থাকে। অনেকেই বলেন, আমরা কমেন্টস থেকে দেখি, আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর চাই, 10 বছর চাই, কারণ উনি যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছেন, বাংলাদেশের প্রতিটি মানুষই তার প্রতি সন্তুষ্ট, যদি সে কোনো দলের ডাইরেক্ট কোনো অনুসারী না হয়ে থাকে। সাধারণ মানুষ সবাই চায় ইউনূস অনেকদিন থাকুক, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার জন্য আসেনি। ক্ষমতার জন্য আসলে ওনাকে যেদিন প্রথম দিন বলা হয়েছিল, সেই দিন উনি লাফ দিয়ে ফ্রান্স থেকে চলে আসতেন। উনি আসেননি, উনি ক্ষমতার লোভী নন। অনেকেই বলেন, আমরা বহুদিন যাবৎ শুনে আসছি, অনেক নেতারা বলে গেছেন প্রফেসর ইউনূস ক্ষমতা লোভী, প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, প্রফেসর ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চায়। আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করতাম না, এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আজকের ইন্টারভিউয়ের পর আরো বিশ্বাস করলাম না। কারণ যদি এমনটাই হতো, তাহলে উনি ফ্রান্স থেকেই বলতো, তোমরা করো, যেভাবে পারো হাসিনাকে নামাও, আমি আসছি। কারণ যখন সজীব যোগাযোগ করছিল স্যারের সাথে, তখন পর্যন্ত কিন্তু হাসিনার পতন হয়নি। সজীব নিজেই বলছে, আসিফ মাহমুদ সজীব নিজেই বলছে যে আমরা নিজেও জানতাম না কবে পতন হবে, আমরা আগে থেকেই স্যারের সাথে আলোচনা করছিলাম। স্যারের যদি কোনো লোক থাকতো, স্যার তখন থেকেই বলতো, আমি আছি তোমাদের পিছনে, ওকে আগে খেদাও, আমি আছি। না, হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তাকে যখন প্রপোজাল দেওয়া হয়েছে, যখন দেশে গন্ডগোল চলছে, উনি সরাসরি বলেছেন, ভাই আমি এসবের মধ্যে নাই, আমি পলিটিক্স বুঝি না। সেই মানুষটাকে আমরা যদি আজকে অসম্মান করে এখান থেকে তাড়িয়ে দেই, এখান থেকে নামিয়ে দেই, এখান থেকে ভাগিয়ে দেই, সারা বিশ্ব হাসবে, সারা বিশ্ব কাঁদবে। সমস্ত দায় দায়িত্ব পড়বে আমাদের এই 18 কোটি বাঙালির উপর। এই ব্যাপারটা সবাই মাথায় রাখবেন প্লিজ। স্যারকে কোনো অসম্মান করবেন না। আপনারা আপনাদের রাজনীতি করে যান। স্যারকে একটা দায়িত্ব দিয়েছেন, স্যার দেশের জনগণ যা চায় উনি তাই করবেন। আপনারা যেভাবে বলেন, উনি কারো কথা শুনবেন না। উনি অত্যন্ত জেদি মানুষ, কিন্তু উনি যেটা ভাবেন সেটা করেন। কাজে উনাকে ডিস্টার্ব না করে আপনারা যদি সমস্ত দল একাট্টা হয়ে করতে পারেন আওয়ামী লীগকে ব্যান্ড করে দিন, স্যার বারণ করবে না। কিন্তু স্যারকে এই নর্দমায় টেনে নোংরা করবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ। চারদিকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা চলছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই, এমন ধরনের বক্তব্য যখন মাঠে আসছে, ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। আর মাঝখানে হঠাৎ করে আমরা সেনাবাহিনী, জনগণ, এই এনসিপির নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় পুরো বাংলাদেশ গত 24 ঘন্টা যখন আউলাই গেছে, তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে। যে খেলাটা শুরু হয়েছিল, এই খেলাটা থেমে যাবে। এখন কি আসলে সেই বক্তব্য, যেটাকে কেন্দ্র করে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী বলেন, আমি জানি না আসলে এখানে কি চলছে, কারোর উপর আপাতত বিশ্বাস নাই। কারণ 1, 2, 3, 4 সবগুলারে বাটপারি মনে হয়, ভালো মনে হইতে চাইলেও একটু কষ্টকর হয়। গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকার, তার যে একজন মন্ত্রী ছিল, তার নাম হচ্ছে আপনার আরাফাত। বলা হয়ে থাকে যে একটা সিন্ডিকেটের কাছে শেখ হাসিনার সরকার বন্দী ছিল, এর মধ্যে আরাফাতও একজন। যাই হোক, ডয়চে ভেলে, জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই নির্বাচন হবে, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে কিনা, এটাও একটা সন্দিহান ইস্যু আছে। কারণ বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই এনসিপির পেছনের যে নাচের গুরু বা কারিগর
বা যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনূস, এবং যার কারণে এই জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবেও কিন্তু বিএনপি অভিহিত করছে। সো ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা স্বাধীন, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা সকলের মনে একটা প্রশ্ন কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও অধিকাংশ মানুষ মনে করছেন ডক্টর ইউনূস তিনি একটা নির্বাচন দিবেন। ইউরোপীয় ইউনিয়নও বলে গেল যে সারা পৃথিবীতে নজির সৃষ্টি করবেন। সো তার একটা চাপ আছে। আমরা ধরে নিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই নির্বাচন হবে। তো আওয়ামী লীগ বলছে যে শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন হবে সেখানে ভিন্ন নেতৃত্বে, ভিন্ন ব্যক্তিদের দ্বারা আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে নির্বাচনে আসার যে আলোচনা আমরা শুনছিলাম, সাবরি হোসেন চৌধুরী, শিরিন, তারপর হচ্ছে যে বরি সোহেল, তো তাদের নেতৃত্বে যে আওয়ামী লীগের কথা পিনাকিদা যে প্রেসক্রিপশন দিল, হাসনাত যে প্রেসক্রিপশন দিল, তো সেই প্রেসক্রিপশনকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। ইভেন আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে আমরা দেখছিলাম যে পিনাকিদা বলছিলেন, ইভেন হাসনাতও বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ, এটার পেছনে সাবের হোসেন, বরি সোহেল আরো অনেকের নাম টাম বলে তারা কিন্তু পুরো দেশটা একটা কাঁপানি দিছিল। আওয়ামী লীগ বলছে, মানে আরাফাত বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে এখনো শেখ হাসিনা তিনি আছেন। শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কেউ আসবেন আর ওই আওয়ামী লীগ নির্বাচন করবে এমন সিদ্ধান্ত আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা মেনে নেবেন না। এমনকি এই ধরনের সিদ্ধান্তে আওয়ামী লীগের কোনো নেতা পাও দেবেন না। হয়তো পেছনে অনেক ঘটনা হইতে পারে যে বিষয়টাকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেখানোর জন্য আওয়ামী লীগকে শেখ পরিবার বিহীন নতুনত্ব কইরা একটা নির্বাচনে পার্টিসিপেট করায় যে দেখো সব দল তো অংশগ্রহণ করছে, আওয়ামী লীগ, বিএনপি সবাই। শেখ হাসিনা অপরাধী, সো তিনি এখানে আসতে পারেন নাই, নির্বাচন করতে পারেন। কিন্তু আরাফাত বলছেন ভিন্ন কথা, যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে। আর এই কথা থেকে আরেকটা কথা তো 100%, যদি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকে, আওয়ামী লীগ চাইলেও নির্বাচন করতে পারবে না। কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পরিমাণ মামলা আছে, আর এই দেশে আমরা দেখছি যে মামলা দিয়া খালেদা জিয়ার জেল খাটানো যায় 2 কোটি টাকার দুর্নীতি মামলা দিয়া সাইদি সাহেবের মতন অনেকেই এখানে বিতর্কিত আছে, আলোচিত আছে, অনেক ঘটনা ঘটে গেছে। সো এই মুহূর্তে এই মামলাগুলোর যে ওজন, আওয়ামী লীগের 20-50-100 জন নেতার ফাঁসি হয়ে যাবে, এটা আশ্চর্য হওয়ার কিছু না। শেখ হাসিনার ফাঁসি নাও হইতে পারে, বাট তিনি গ্রেপ্তার হবেন, সরকার পতন বা পরিবর্তন পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা। সো এই সিস্টেমে আওয়ামী লীগের যে সিদ্ধান্ত, তারাও নির্বাচন করতে পারবে না। আবার আওয়ামী লীগকে ভাঙা চুরে যে সিদ্ধান্ত বা পরিকল্পনা আমরা দেখছি, সেটাও বাস্তবায়ন হবে না। তো যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, তাদের ফিরার কোনো সুযোগ নেই, তারা ফিরবেও না। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে স্থিতিশীল করা দরকার। এই ইস্যুটা নিয়ে খামাকা পুরো দেশে আওলাইয়া দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণকে একটা গোষ্ঠী বা মহল মুখোমুখি দাঁড় করানোর যেই খেলাটা খেলছেন, এটাতে মোটামুটি পানি ঢেলে দিচ্ছে আওয়ামী লীগ। যাই হোক, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অবস্থান ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে সমর্থন করার সুযোগ নাই, কারণ একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী। আর যারা সুবিধাভোগী, ঠিক আছে, তারা তো ভাই যে যখন যেই ক্ষমতায় থাকে তারে চাইটা যেটা পরবর্তী সময় আবার নতুন চাটার সুযোগ হলে সেখান থেকে আবারও চাটে। জাতিটা দেখছে। ভালো থাকুন। আওয়ামী লীগ বরাবরই একটা অসহিষ্ণু দল এবং আওয়ামী লীগের মধ্যে সেই ধৈর্য শক্তি এখনো তৈরি হয়নি। আপনাদের মনে আছে কিছুদিন আগে একটা হঠাৎ করে রিউমার গুঞ্জন ছড়িয়েছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করেছেন, এবং এই খবরটা, এই সাইডে যে গুঞ্জন রিউমার, এইটা চেক করার আগেই সে বরিশালে এক উপজেলায় যুবলীগের ছেলেপেলে নেমে এবং মোটামুটি প্রতিপক্ষের বাড়ি ঘরে, জামাতে ইসলামের লোকজনের বাড়ি ঘরে আক্রমণ শুরু করে দিয়েছে। কি ঘটনা? ডক্টর ইউনূস চলে গেছে, এবার মাঠ দখল করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় খেয়াল করে দেখবেন এখনো এই কথাই বলা হয়। এখন দেশে এমনিতে একটা গোমট সিচুয়েশন, মাত্রই এখনো তাদের উপর থেকে এখনো কালিমার দাগ কোনোটাই দূর হওয়ার কোনো চেষ্টা করা হয়নি। মাত্রই কেবলমাত্র দেশে একটা হঠাৎ করে 24 ঘন্টার ব্যবধানে একটা এমন সিচুয়েশন, একটা টেন্স সিচুয়েশন, একটা উত্তপ্ত পরিস্থিতি, একটা অশান্তি ভাব, সেইটুক টের পেয়েই মাঠ দখলে রাখতে হবে, এইরকম একটা ইন্টেনশন সাইকোলজি আওয়ামী লীগের মধ্যে কাজ করা শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করেছে। দেখেন, আমি মিছিল করলে পরে যে ঘটনা ঘটেছে সেটা আমি কোনোভাবেই পক্ষপাতী না।
আমি মনে করি না যে আওয়ামী লীগ মিছিল করলে যদি তারা কোনো রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কাজ না করে তাহলে গিয়ে ধরে ধরে খোপে ঢুকাইতে হবে, এটা আমি মনে করি না। তবে দেশে একটা উত্তপ্ত টেন্স সিচুয়েশনের মধ্যে হঠাৎ করে হঠকারীভাবে মিছিল বের করে সিচুয়েশনটাকে আরো চাঙ্গা করে দিলে আওয়ামী লীগের মুঠের উপরে লাভ। বিএনপি কাজটা করেছে 5 আগস্টের পরে, সাথে সাথে মারদখলের পরের যে ওই যে ট্রেন ছেড়ে গেলে পরে যে ধোঁয়াটা থাকে না, বিএনপির ওই ট্রেনটা যে ছেড়ে দিল পরে ধোঁয়াটায় সারা দেশ কালিমা লিপ্ত হয়েছে। সেই কালিমা বিএনপি গায়ে লেগেছে কিভাবে? বিএনপি লোকজনের উপরে চাঁদাবাজি, দখলদারি সমানে দেদারছে অভিযোগ এখনো তাই চলছে এবং নিজেদের মধ্যে ইন্টারনাল গন্ডগোল বেশ ব্যাপকভাবে হচ্ছে। খবরটা হচ্ছে এরকম, ধানমন্ডিতে আওয়ামী লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রী সহ আটক তিনজনের ছবি পত্রপত্রিকায় চলে এসছে। তবে নিশ্চয়ই সাহসী তারা, এটা বলার অপেক্ষা রাখে না, তারা নিশ্চয়ই সাংঘাতিক রকম সাহসী এবং দুঃসাহসিকতারও পরিচয় দিয়েছেন। একদিকে দেখেন এই যে হাসনাত আবদুল্লাদের যে টিম এনসিপি তারা আছে, ইনকিলাব মঞ্চ আছে, তারপর আবার জামাতে ইসলামী আছে, এরা সবাই আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের বিরুদ্ধে একদম একাত্তা অবস্থা। রাজধানী ধানমন্ডির 27 নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সমর্থকেরা। সন্ধ্যায় ইফতারির পর 25-30 জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে ধাওয়া দিয়ে 3 জনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী, বাকি 2 জন সিরাজুল ও রাজু। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার তিনি বলছেন, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিছিলটি নাহিদুজ্জামান নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন। আপনারা যারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা বেশ ছড়িয়েছে, আমি ভাইরাল বলবো না, তবে আমিও দেখেছি মিছিলটি বেশ মোটামুটি একটা বড় দাগের বলতে পাড়া মহল্লার যে মিছিল হয় এই টাইপের একটা মিছিল। আমি বারবারই বলছি, সব পক্ষকে সংযম, ধৈর্য এটার সঙ্গে না চললে, যেই সংযম দেখাবে না, যেই ধৈর্যের সাথে চলবে না, এখন দেশের যে সিচুয়েশন, সেই পচা শামুকের তো না বিশাল শামুকে পা কাটবে। এবার যেই কাটার রক্তক্ষরণ থামানো যাবে কিনা সন্দেহ আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া। পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে না এরে আপনি টাকা পয়সা কামায়, মাহফুজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন, পিঠের চামড়া একটারও থাকবে না। ছাত্রদল, ছাত্র শিবিরের সাথে অলরেডি তো গ্যাঞ্জাম শুরুই হয়েছে। সামনে ছাত্রলীগের আইনা, তারপরে ত্রিমুখী পিটানি খাবেন। টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে মইনিউ আর ফখরুদ্দিনের মতো যায় সারা জীবন এক জায়গায় বসে থাকতে পারবেন। আমি কনক সারোয়ার, আমরা কিন্তু বাইরে থাকলেও মানুষ ডাকে, ভাই আসেন, দেশে আসেন না কেন? আমরা দেশে যাইতে পারি, এটা সমস্যা নেই। আসিফ নজরুলের বাপের ক্ষমতা নাই, দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে, কিন্তু আপনাদের জীবনে কিন্তু যাইতেও দিবেন, কেউই যাইতে দেবেন, কেউই ডাকবে না আপনাদের। তো সাবধান, সবাই সাবধান থাকেন। ইলিয়াস, তোমাদের সাথে দেখা করতে আসতো তো আমার সাথে আসেন না কেন? বললেন না কেন যে দাদার সাথে কথা বলেন না কেন? আমার এখানে আসার দাদা, এই জিনিসগুলো আমাদের তাদের সাথে আমরা প্রমিস করেছি যে আমরা আপনাদের এই বিষয়গুলো, এই আপনার নামটাম কাদের সাথে কি মিটিং হয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে বলি কারণটা কি। কারণটা হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। যুক্তি হচ্ছে কনক সারোয়ার, ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে, আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, এখন কি করতে হবে? সেনাবাহিনী নিয়ে করা যাবে না, বিডিআর নিয়ে করা যাবে না। বিডিআর নিয়ে কি হয়েছে? বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। 1 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, এদের নাম প্রকাশ পেয়ে যাবে। কত লেম একটা চুক্তি আপনি চিন্তা করেন, এটা হয়ে যাবে। তো আমি বলেছি যে আমরা পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ বা কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেড। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি কোনো কিছু প্রকাশ করি না। আমরা বলবো কেন? একটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যেই যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন, যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন, যারা সাক্ষীদের ভেতরে অনেকে ক্রিমিনাল আছে তাদেরকে ধরবেন, ধরে নিয়ে তাদের ফাঁসি দেবেন। আমি তো না করি না, আমি বিচার চাই, বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি। সো আপনারা করেন, এই যুক্তিতে বিডিআর এর নিয়ে কাজ করতে না। তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা। এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায়, তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মান সম্মান নিয়ে রাস্তায় বার হইতে পারবে। তাদেরকে আমরা শহীদ বলি, এদের মধ্যেও 2-4 জন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান নিয়ে। সব দোষ বিডিআর এর এখানে দিয়া, এবং ওই যে এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনাপ্রধান বলেছে ফুল স্টপ। এই মাহফুজ বললাম তো থাকবে না, এই মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না।
এটা অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। এই অভিযোগগুলো আমরা এখন না বলি, কারণ এখন কথা হচ্ছে না, কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রের এই মব মানে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে, তিনি এখন এটা চান না। মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো, $1 বিলিয়ন। $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? মাহফুজ যাক তো, ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন? ওরা আগে ওই করতে চায়, ওই যে টুর্নামেন্টের আগে, বড় টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ হয় না, ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন, ধরেন আসিফকে এই হাতিমার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন, এভাবে মনে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা, তারপরে জাতীয় নির্বাচন। জামানত নিয়ে আসতে পারবে না বিএনপি এবং জামাতের কাছ থেকে। অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মবতন্ত্রের মাধ্যমে, আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন। আইন, এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন, কোন আইন দিয়ে সরাইছিলেন? উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল, আপনি বসাইলেন কেন? আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল? এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান, এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান, 21 আগস্টের মামলার সময় আপনি আইন দেখান। ওই ফেনীতে যে বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গেছে, সেই 16 জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে? আপনি করতে পারেন নাই, সময় পান নাই। শামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান, এই কাজ করার সময় পান না। এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে। আমি বলেছি যে 5 বছর 10 বছর 20 বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা। আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম, তাই না? আমরা সেটা করিনি, আমরা বলেছি এরা থাকুক। বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে, এই যে 3 জন লোক এখন বসে কথা বলছে এখানে, এই 2-3টা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু। কার জন্য হয়েছে? আমরা বাংলাদেশের মানুষের জন্য, এই ছাত্রদের জন্য। তারা কোনাই ধরেন মনে হয়েছে যে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। এত সহজ? আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে, নাম ধরে বলতে পারি, তারা আওয়ামী লীগের সময় কামাইতো। আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না, তারা কামাইতে পারতো, কিন্তু তারা টাকা দিয়ে আপনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন? আপনার সাথে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে। আমি একটা জিনিস, সরি ইলিয়াস, আমি ইন্টারাপ্ট করার জন্য, যে জিনিসটা আমি আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার দেখছেন কেউ দেখছেন একটা স্ট্যাটাস? ইলিয়াস দেখছো? আমি সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা। মানে কি ধৃষ্টতা! মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই, রাইটই নাই, কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই। মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টারকেও বোঝেনি, জিয়াউর রহমানের রাজনীতিকেও বোঝেনি, জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনকেও বোঝেনি, এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি। সে বলে দিল লুটেরা। এত বড় ধৃষ্টতা! আশ্চর্য ব্যাপার। মানে একটা রাজনীতিতে, মানে আমি বলবো যে এই সময়টা, এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরালেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন, পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো যে সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচারের মাধ্যমে, হ্যাঁ। তারপরে কতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রকৃত আমরা যা চাই সেইখানে, আর সেখানে নাসির পাটোয়ারি যে জিয়াউর রহমানকে লুটেরা বল। আরে বেটা, কি বলবো, 2 দিনের পোলা। যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেন। রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা। তুমি বন্ধু বানাবা, তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা, তোমার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বানাবা। এখন আমরা বলবো যে বিএনপি, আমরা যেটা চাই সে জায়গায় বিএনপি আসছে, স্বাগতম, আসেন আমরা একসাথে কাজ করি। এই আওয়ামী লীগকে আপনারাও চান না, আমরাও চান না। আপনি চান বিচার, আমাদের হয়তো সামান্য কিছু আছে, তফাৎ আছে, কিন্তু আসেন আমরা বসে আমরা একসাথে কাজ করি। এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে, আমাদের যত মত আছে, অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে, তাদের একসাথে বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে। আসেন আমরা একসাথে বসি, ডায়ালগ করি, আওয়ামী লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই। এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি, এবং দ্যাটস ওয়ান্ডারফুল। আজকে দেখেন 27 নম্বরে হচ্ছে, এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই করে, হ্যাঁ, ছাত্র দলের ছেলেদেরকে, আমার তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে ভাই বাবা বুকে আয়, হ্যাঁ, এইটাই তো চাই আমরা, তো এই ছাত্র দল চাই, আমরা তো এই বিএনপি চাই। সো এখন তৈরি হয়েছে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট, যেই জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল, আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি শুধু, আমি জানি না কি অবস্থা, ওর ক্ষমা চাওয়া উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করা।
আমি এটা খুবই পার্সোনালি নিছি, ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে শুধু পলিটিক্যালি না, ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ পলিটিক্যাল লিডার বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি। এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা, আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে নেবে না, কোনোদিন নেভার এভার। এইটা যদি ছাত্ররা না জানে, নতুন দলের লোকেরা যদি না জানে, তাহলে রাজনীতি না করাই। না দাদা, ওই যে ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর কি, এটা ঠিক মনে হয় না তারা বিপ্লব করে আসছে আর কি, মনে হয় যেন একটা ওই এলিট পলিটিক্যাল পার্টি। কনক ভাই, আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম, আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়ালো, কিচ্ছু বলি নাই, হজম করেছে। আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গিয়েছে, হাসনাত বলেছে না যায় নাই সে, আপনি গিয়েছেন। এখন আমরা কোনটা, ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল, আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায়নি, আসিফ নজরুলকে বানাইতে চাইছিল। এখন তো আপনারা স্বীকার করছেন, এতদিন স্বীকার করেন নাই কেন? এতদিন স্বীকার করা উচিত ছিল। তাইলে তো আসিফ নজরুল আসিফ আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই, ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো। আরে ভাই, আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো? আপনি প্রথম আলোর নিয়ে আমার যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে, তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো আর ডেইলি স্টার। আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই করেন, আপনি আর জায়গা পান নাই কোথাও। আপনার পক্ষে কথা বলবো কেমন? আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল, মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন, যত বছর প্রয়োজন হয় করেন। আপনারা তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাখতে চান নাই, তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন। কে চেয়েছিল, কেন চেয়েছিল? তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে? তাহলে থাকলে তারা কারা? ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। আমাদের দেরি হয়ে গেছে, এটা সত্য কথা। যদি আপনি চিন্তা করেন, এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না আমার এই কথাটা মানে দুইভাবে করার সুযোগ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে, বাট তারপরও যুক্তির খাতিরে পড়ি। কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো, বাংলাদেশে এখনো জাসদ বাসদ বহুত দল আছে না, নিষিদ্ধ করা লাগে নাই তো, নিষিদ্ধ করতে হয়েছে না। নিজামী ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল, বড় বড় পার্টি ছিল, ইভেন মাওলানা ভাসানীর দল পর্যন্ত তো এখন খবর নেই। যদি মানুষ না চায় দল এমনিতেই চলবে না, দল এমনিতে ব্যান্ড হয়ে যায়। মানুষ চায় কিনা? মানুষ তো চায় না। আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগ আরো বেশি মানে চাই কি না চাই, কিন্তু আমরা তাদেরকে চাই না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগ গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত। তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।